হ্যাঁ, দাদা বলছি যে হ্যাঁ, ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে মানে বিভিন্ন জায়গায় অশান্তি দেখা দিচ্ছে এবং মুর্শিদাবাদে একদম হ্যাঁ, জ্বলছে বলা যেতে পারে। প্রায় ৩ জন হুম, মারা গেছে। হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে, হুম, "আমরা এই আইন লাগু হতে দেব না পশ্চিমবঙ্গে।" হুম। এইটা নিয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, দেখুন ওয়াকফ বিল যেটা বর্তমানে আইনে পরিণত অলরেডি হয়ে গেছে। কারণ লোকসভা এবং রাজ্যসভা দুটি জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতার বেসিসে সেটা পাস হয়েছে এবং রাষ্ট্রপতি সেটিকে সাইন করেছেন এবং সেটি আইনে পরিণত হয়ে গেছে। এবারে সেন্ট্রাল লেজিসলেচার যেখানে আইন অলরেডি ওয়াকফ পাস হয়ে গিয়েছে, এরপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য যে আমরা এই রাজ্যে ওয়াকফ মান্যতা দেব না বা ওয়াকফ আইন চলবে না, এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষণ করে চলেন বলেই উনি এই ওয়াকফ আইনটি এই রাজ্যে চলতে দেবেন না বলে বলেছেন। দেখুন, অনেক আমাদের ভারতবর্ষে অনেক রাজ্য আছে যেখানে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে, কিন্তু কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কিন্তু এই ঘোষণা করেননি বা এই স্ট্যান্ড নেননি যে ওয়াকফ আইন আমাদের রাজ্যে আমরা কার্যকর হতে দেব না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যে ঘোষণাটি করেছেন সেটি পুরোপুরি আইন বিরুদ্ধ এবং ভারতীয় সংবিধানের পরিপন্থী এবং এটি ফেডারাল স্ট্রাকচারের একদম বিরুদ্ধাচরণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার আসছি ওয়াকফ বিল নিয়ে যে প্রতিবাদ, অ্যাকচুয়ালি প্রতিবাদ নয়, যেটা সন্ত্রাস চালানো হয়েছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে। শুধু মুর্শিদাবাদ নয়, ২৪ পরগনার বিভিন্ন জায়গায় এবং আমাদের কলকাতার পার্ক সার্কাসেও আমরা দেখেছি যে কিরকম সন্ত্রাসমূলক আচরণ করেছে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ। মুর্শিদাবাদে যে সন্ত্রাস তৈরি হয়েছে এবং যে সন্ত্রাসবাদীরা রাস্তায় নেমে জিহাদিরা যেভাবে ঘর বাড়ি ভাঙচুর লুট খুন করেছে, সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং হিন্দুদের উপর চূড়ান্ত অত্যাচার হয়েছে। তাদের দোকান ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকান থেকে লুটপাট করা হয়েছে। আপনি দেখেছেন, আমরাও দেখেছি ক্যামেরাতে, শামশেরগঞ্জের একটি শপিং মল স্টাইল বাজার থেকে লুট করে নিয়ে যাচ্ছে মানুষ জিনিসপত্র। সেই লুট করা পুরোপুরি আমাদেরকে বাংলাদেশের অরাজকতা মনে করিয়ে দিচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশে যে কায়দায় সন্ত্রাসবাদী হামলা করে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, ঠিক সেইভাবে আমাদের রাজ্যেও কিন্তু সেই জায়গা থেকে মুর্শিদাবাদে সেই অবস্থা তৈরি হয়েছে। বর্তমানে শাসক দলের বিধায়ক সাংসদ তারাও এই আচরণে ক্ষুব্ধ বিরক্ত, তারাও পুলিশকে দায় দিচ্ছেন যে পুলিশ নীরব দর্শক হয়ে থেকেছে। এই ওয়াকফ আইন নিয়ে যে সন্ত্রাস চলেছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে, সেইখানে পুলিশ কোনো সদর্থক ভূমিকা নেয়নি। এমনকি তৃণমূল বিধায়ক শামশেরগঞ্জের তার বাড়িতেও লুটপাট করার চেষ্টা করা হয়েছে। তাহলে বুঝে নিন, শাসক দলের বিধায়ক, শাসক দল যেভাবে একটি সম্প্রদায়কে এতদিন ধরে তোষণ করে এসেছেন এবং তারপরে শাসক দলের বিধায়কের বাড়িতেই যদি এই হামলা হয়ে থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ, মুর্শিদাবাদের সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবে? এবং বর্তমানে আমরা একটি জিনিস আরেকটি দেখেছি যে মুর্শিদাবাদ থেকে মানুষজন ধুলিয়ান থেকে গঙ্গা পার করে, আজকেই খবরে দেখা গিয়েছে, তারা মালদায় চলে আসছেন প্রাণ বাঁচানোর জন্য নিজেদের ঘরবাড়ি ছেড়ে। অত্যন্ত ন্যাক্কারজনক অ্যালার্মিং সিচুয়েশন এবং এইগুলিকে বিবেচনা করেই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন ইমিডিয়েট ঐতিহাসিক একটি রায় দিয়েছেন যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন, যেটি কিন্তু সাম্প্রতিক অতীতে প্রয়োজনীয়তা হলেও হাইকোর্টের অর্ডার কিন্তু আমরা হয়তো দেখিনি, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি না, যেখানে, অথচ আরেকটি কথা বলে নি, অথচ যেখানে এই হ্যাঁ, বলুন। যেখানে যেখানে এই রায়ের মধ্যে যদি রায়ের কপিটি দেখেন, ৩৫৫ ধারার উল্লেখও করেছেন যে যেখানে রাজ্য সরকার তার শান্তি বিঘ্ন মানে রক্ষা করতে পারছে না, সেখানে কেন্দ্র কিন্তু তার বাহিনী দিয়ে অবশ্যই শান্তি রক্ষা করতে পারে। কোর্ট চোখ বুজে থাকবে না, এই গুরুত্বপূর্ণ অবজারভেশন কিন্তু হাইকোর্ট দিয়েছে। বলুন। বলছি গতকাল কলকাতা হাইকোর্ট অর্ডার করলো আর আজকে রাজীব কুমার বলছে যে ওখানকার পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে। মানে এইটা কতটা যুক্তিযুক্ত বা সত্যিই কি তাই? দেখুন, একদমই যুক্তিযুক্ত নয়। আমাদের রাজ্যের ডিজি রাজীব কুমার, উনি মাননীয়ার যে পোষ্য পুত্রের মতো, সেটা আমরা সবাই জানি। উনি যখন সারদা কেসে ডায়েরির জন্য ফেঁসে গিয়েছিলেন, সিবিআই যখন তার পেছনে ঘুরছিলেন, সেই জায়গা থেকে রাজীব কুমারকে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে প্রোটেকশন দিয়েছেন সেটা আপনি আমি সবাই জানি। তো রাজীব কুমার এই কথা বলবেন এটা স্বাভাবিক। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, সাধারণ মানুষরা সামনে এসে বলছেন যে বিএসএফ না থাকলে আমরা বাঁচতাম না, বিএসএফ যদি না আসতো আমরা বাঁচতে পারতাম না, এবং তারা শামশেরগঞ্জে বিএসএফ ক্যাম্প করার দাবি করছেন। তারা প্রার্থনা করছেন যাতে বিএসএফ ওখানে মানে পার্মানেন্টলি থাকে। তাই রাজীব কুমারের এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি এই যে সন্ত্রাস চালিয়েছেন, এই সন্ত্রাসটা দমন করতে তিনি অক্ষম হয়েছেন। নিজেদের অক্ষমতা ঢাকতেই রাজীব কুমার সাংবাদিক সম্মেলন করে এখন মিথ্যা কথা বলছেন।
আর দাদা বলছি যে এই ওয়াকফ বিলটা অ্যাকচুয়ালি কি, মানে এটা অনেক সাধারণ মানুষ জানে না, মানে এটা যদি একটু একদমই বলেন যে একদমই ওয়াকফ বিলটা অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি, মানে দেখুন আমাদের হিন্দুদের ক্ষেত্রে যেটা আমরা দেবত্ব সম্পত্তি বলি, মানে ঈশ্বরকে উৎসর্গ করা কোনো সম্পত্তি, এবং মুসলমানদের ক্ষেত্রে তাদের ওয়াকফ সম্পত্তি তারা যেটা বলে, মানে ধরুন একটা জায়গায় তারা নামাজ পড়লো, সেই জায়গাটা পরবর্তীকালে তারা যদি দাবি করে ওয়াকফ সম্পত্তি হিসাবে, তাহলে সেটা ওয়াকফ বোর্ড, তাদের একটি ওয়াকফ বোর্ড আছে, সেই ওয়াকফ বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে যায় সেই সম্পত্তিটা, সেটাকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। এবং ওয়াকফ আইনের মধ্যে এটি ছিল। বর্তমানে ওয়াকফ মানে পূর্ব যে ওয়াকফ আইন ছিল অ্যামেন্ডমেন্ট হওয়ার আগে, সেইখানে ওয়াকফ আইনের মধ্যে তিনটে প্রভিশন ছিল যেটার মাধ্যমে ওয়াকফ সম্পত্তি বিবেচনা করা হতো। প্রথম ছিল ফ্যামিলি, মানে কেউ ধরুন বংশ পরম্পরায় ওয়াকফ সম্পত্তি ভোগ করে আসছে, তার সম্পত্তিটা ওয়াকফ হিসেবে সে চালিয়ে আসছে, সেটা থাকলো। আর দ্বিতীয় হচ্ছে কেউ যদি তার নিজস্ব জায়গা, মানে ধরুন আপনি আমি, আমার সম্পত্তির কোনো একটি জায়গা আমি উৎসর্গ করলাম ওয়াকফ বোর্ডকে, যে না এটা মুসলিম সম্প্রদায়ের ওয়েলফেয়ারের জন্য ব্যবহৃত হবে, এটা ওয়াকফ বোর্ডকে দিলাম, এটা ওয়াকফ সম্পত্তি। এবং তিন নাম্বার আর একটি উপায় ওয়াকফ সম্পত্তি বিবেচনা করা হতো, যেটি সব থেকে বিপজ্জনক এবং ডেঞ্জারাস, সেটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি বাই ইউজ। মানে ধরুন আপনার বাড়ির সামনে বা আমার বাড়ির সামনে যেটি আমাদের সম্পত্তি, সেখানে কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে আসছেন, নামাজ পড়ছেন, চলে যাচ্ছেন। পরবর্তীকালে তারা বলতে পারে, বলতে পারতো, অ্যাকচুয়ালি বর্তমানে পারে না, বলতে পারতো যে আমরা এই জায়গাটি ইউজ করি আমাদের নামাজ পড়ার জন্য, আল্লাহকে উৎসর্গ করার জন্য, প্রার্থনা করার জন্য, তো এই জায়গাটা ওয়াকফ বোর্ডের আওতায় আনা হোক। তো এইভাবে তারা ওয়াকফ প্রপার্টি হিসেবে যে কোনো সম্পত্তিকে কিন্তু অ্যাকোয়ার করতে পারতো। আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী কলকাতায় সভা করে হুমকি দিয়েছেন, বলেছেন যে ইডেন গার্ডেন থেকে শুরু করে রাজভবন এগুলো আমাদের ওয়াকফ সম্পত্তি। তো এই জায়গাগুলো তারা যে কোনো সময় ওয়াকফ প্রপার্টি হিসেবে অ্যাকোয়ার করে নিতে পারতো, তারা সেই জায়গাতে ধর্মীয় আচরণের জন্য ইউজ করেছেন এইটা বলে। কিন্তু বর্তমানে ওয়াকফ অ্যাক্ট হওয়ার পরে যে কোনো কারোর জায়গা এই আল্লাহর নাম করে বা নামাজ পড়ার জায়গার নাম করে অধিকার কিন্তু করতে পারবে না ওয়াকফ বোর্ড। তাহলে দাদা এই ক্ষেত্রে আপনি বুঝুন, সাধারণ মানুষের এটা বোঝা প্রয়োজন, কোন গরিব মুসলিমের সম্পত্তিও তো এইভাবে ওয়াকফ বোর্ড অ্যাকোয়ার করে নিয়েছে, শুধু হিন্দুদের সম্পত্তি কেন, বা এমনি পাবলিক সম্পত্তি কেন। তাই নতুন ওয়াকফ আইন আসার ফলে এই যে বাই ইউজ যে এক মানে প্রভিশনটা ছিল, যে তারা দীর্ঘদিন ধরে ইউজ করছে বলে তারা ওয়াকফ প্রপার্টি নিয়ে নিতে পারবে, সেইটির অবসান ঘটেছে। মানে সে কোনো গরিব মুসলিমের সম্পত্তি ধরুন কোনো বড়লোক মুসলিম বা ওয়াকফ বোর্ড অ্যাকোয়ার করে নিল এটা বলে যে এটা আমাদের আল্লাহর জায়গা, সেই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে আদতে আমাদের মাননীয় নরেন্দ্র মোদী সরকারের এই যে ওয়াকফ আইনটি এসেছে, এর মাধ্যমে কিন্তু অরিজিনালি গরিব মুসলমান ভাইরা, তাদের সম্প্রদায় কিন্তু উপকৃত হবে। তার কারণ তাদের জমি কিন্তু ওয়াকফ বোর্ড অ্যাকোয়ার করে নিতে পারবে না। তো এই জায়গাটা তাদের প্রবলেম হচ্ছে বলে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। মুসলিম সম্প্রদায়কে বলা হয়েছে তোমাদের জমি হিন্দুরা দখল করে নেবে, তোমাদের জমি সেন্ট্রাল গভর্নমেন্ট দখল করে নেবে, তোমরা আন্দোলন করো। এইটা সম্পূর্ণ ভুল, এবং সম্পূর্ণভাবে ওয়াকফ আইনটাকে মিস ইন্টারপ্রেট করে সন্ত্রাস এবং দাঙ্গা তৈরি করছে বিরোধীরা। বিরোধী মানে সেন্ট্রালের বিরোধী, আমাদের রাজ্যের রুলিং পার্টি। তাতে তারা ভোট ব্যাংকের রাজনীতি করছেন এবং এইভাবে মানুষকে টুপি পরিয়ে ভুল বুঝিয়ে মানুষকে উত্তক্ত করে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে বর্তমান ওয়াকফ আইন এবং পূর্ববর্তী ওয়াকফ আইনের মেন তফাৎ, যেটা নিয়ে বর্তমানে ভুল বোঝানো হচ্ছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো কোর্ট কন্টেমের মামলা হতে পারে। অবশ্যই হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আইনটি মানবেন না বলছেন, দেখুন ওয়াকফ আইন নিয়ে বহু সাংসদ, মানে আমাদের সেন্ট্রাল পার্লামেন্টের বহু সাংসদ, আমাদের রাজ্যের মহুয়া মৈত্র প্রবাবলি, খবর অনুযায়ী যতটুকু জানি, বা আসাউদ্দিন ওয়াইসি এআইএমআইএম পার্টির, তো তেনারা মামলা করেছেন সুপ্রিম কোর্টে বৈধতা তুলে। তো সুপ্রিম কোর্ট তো এখনো সেটাকে বৈধ বা অবৈধ কোনোটাই ঘোষণা করেনি। সেন্ট্রাল পার্লামেন্ট যখন এটা পাস করেছে, তাহলে এটি বর্তমানে আইন, যদি না সেটা অনারেবল সুপ্রিম কোর্ট কোনোদিন বলে দেয় যে এটা অবৈধ, যদি না বলে। তো যখন এটা আইন, সেই আইন যে মাননীয় মুখ্যমন্ত্রী মানবেন না বলছেন, অবশ্যই ওনার বিরুদ্ধে মামলা হতে পারে এবং আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে প্রসিড করা যেতেই পারে, কারণ এটা আইন বিরুদ্ধ কাজ করছেন উনি। কিন্তু এইভাবে খেপিয়ে তুলে সাধারণ মানুষেরই তো মৃত্যু ঘটছে না, যেখানে ৩ জন মানুষ অলরেডি মারা গেছেন মুর্শিদাবাদে। অবশ্যই, কারণ দেখুন দাদা, এই ওয়াকফ আইন বা ওয়াকফ আইনের জন্য মানুষকে ভুল বুঝে এই যে সন্ত্রাস তৈরি করা হলো গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে, সেই জায়গাতে একজন বাবা একজন ছেলে, তারা মারা গেলেন, তাদের বাড়িতে এসে ভাঙচুর করা হলো, তাদের বাড়িতে ঢুকে তাদেরকে টেনে বার করে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হলো।
এটা কিরকম রাজনীতি বা এটা কিরকম প্রতিবাদ বলতে পারেন? এবং যারা মারা গেলেন তারা তো ওয়াকআউট আইনের পক্ষে বা বিপক্ষে হয়তো কোনো মতবাদ কোনোদিনই প্রকাশ করেননি, বা তারা হয়তো সেই আইনটা সম্পর্কে সেই অবগতও ছিলেন না। তারা সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, এটাই তাদের পাপ ছিল, এই জন্য তাদেরকে ডেকে এনে অস্ত্র শস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে খুন করা হলো। এর জন্য সাধারণ মানুষ অবশ্যই সাফারার। এবং এক্ষেত্রে আমাদের রাজ্যের যে চালিকা শক্তি মাননীয় যে সরকার, তারা পুরোপুরি দায়ী, পুলিশ প্রশাসন পুরোপুরি দায়ী। কারণ পুলিশ প্রশাসন এক্ষেত্রে নপুংসকের মতো আচরণ করেছে, পুলিশ দাঁড়িয়ে থেকেছে, পুলিশ পালিয়ে গিয়েছে। জঙ্গিপুরের ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ দোকানের শাটার নামিয়ে দোকানে লুকিয়ে থেকেছে। সাধারণ মানুষ বলছে যে আমরা 100 ডায়াল করেছি, অথচ পুলিশ কোনো রেসপন্স করেনি। তারা কান্নায় ভেঙে পড়ছেন ক্যামেরার সামনে। এই তো অবস্থা, রাজ্যের প্রশাসনিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এবং এই জন্য মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে এবং অবিলম্বে রাষ্ট্রপতি শাসন ছাড়া এই ক্ষেত্রে কোনো বিকল্প সাধারণ মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ বলবো বিশ্বজিৎ দা, ভালো থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।